তখন সন্ধ্যা ৭টা। পশ্চিম দিগন্তে সূর্যটা অনেকটা আগেই বিদায় নিয়েছে। দিনের কোলাহল হয়ে নেমেছে নিগুড় সন্ধ্যা। বাড়ি বাড়ি জ্বলছে উঠানের সন্ধেবাতি। একটু পরেই মাগরিবের আজান হলো। আজানের সুমধুর ধ্বনিতে ছেয়ে গেল পুরো এলাকা। হিমাদ্রি অজু সেরে বের হতেই দেখে ওসমান সাহেব বসে আছেন। তাকে দেখা মাত্রই ওষ্ঠকোণ হাসি ফুটিয়ে দাঁড়ালেন। এরপর কি ভেবে যেন হিমাদ্রির মাথায় সাদা চওড়া টুপি পরিয়ে দিলেন। ছেলেটার মুখ জুড়ে এখনো অজুর পানি লেগে আছে। অজু করতে গিয়ে বোধহয় কপালের ওপর পড়ে থাকা চুলগুলো ভিজিয়ে ফেলেছে। তবু দেখতে বেশ লাগছে। কে বলে পুরুষের সৌন্দর্য ভালো পোশাকে নতুবা অটেল টাকায়? তারা হয়তো অজুর পরে তাদের পবিত্র মুখখানা দেখেনি, আর দেখেনি বলে পুরুষের সৌন্দর্যের সুনাম করতে শেখেনি। মনে মনে হিমাদ্রির প্রশংসা করলেন তিনি। তারপর নরম সুরে বললেন, অজুর পানি মুছতে নেই, অজুর পানির সঙ্গেও পাপ ঝরে পড়ে। এবার তাড়াতাড়ি চলো বাবা, মাগরিবের ওয়াক্ত বেশিক্ষণ থাকে না। জি। তা নামাজ কি নিয়মিত পড়া হয়? জি না। তবে আজ থেকে নিয়মিত পড়বো ইনশাআল্লাহ। আমি কি নামাজের ওয়াক্ত ডেকে দেব? ডাকলে অনেক খুশি হব। হুম। তারপর ওনারা কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে হাঁটা ধরলেন। মসজিদে পৌঁছে দুজনের পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে অনেকেই বের হয়ে যাচ্ছেন। কেউ বা মুয়াজ্জিনের সঙ্গে কথা বলেছেন, কয়েকজন এক কোণে কোরআন নিয়ে বসেছেন। ওনারা বাড়ি গিয়ে অযথা সময় নষ্ট না করে এখন কোরআন পড়বেন। একবারে এশার নামাজ পড়ে বাড়ি ফিরবেন। প্রতিদিন এটাই করেন। হিমাদ্রি উঠে দাঁড়িয়েছেন। ততক্ষণে সে অনেকের নজরে পড়েছে। তাকে দেখে বোঝাই যাচ্ছে সে এলাকার নয়। তবে কে সে? কারো বাড়ির মেহমান? বের হতে হতে উৎসুকজনক দৃষ্টিতে অনেকক্ষণ তাকে পর্যবেক্ষণ করলো। নতুন মানুষ দেখে তাকানো সব দেশের রীতি নাকি কে জানে। মসজিদের ভেতরে স্থাপত্য শৈল দেখে হিমাদ্রি মুগ্ধ না হয়ে পারল না। নিখুঁতভাবে কাজ করা। ওসমান সাহেবের বাম পাশে দাঁড়িয়ে পুরো মসজিদের দৃষ্টি বুলালো। তাকে এভাবে দেখে ওসমান সাহেব নিজেই জানালেন ব্যবসায়ের লাভের তৃতীয়াংশ দিয়ে তিনি মসজিদটা একাই তৈরি করেছিলেন, যাতে আরো ১০ জন মুসল্লি নামাজ পড়তে পারে। একদম মনের মতোই বানিয়েছেন। জীবনে যদি ভালো কোনো কাজ করেও থাকেন তাহলে এটাই একটা। হিমাদ্রি চুপ করে শুনল। ভদ্রলোক বেশ গুছিয়ে কথা বলতে জানে, আর সে বরাবর নীরব শ্রোতা। বলার থেকে শুনতে পছন্দ করে। ঠিক তখনই তাদের দিকে রেহমান আলী নামে এক ব্যক্তি এগিয়ে এলেন। হাসিখুশি সরল মানুষ। তিনি এসে ওসমান সাহেবের উদ্দেশ্যে বললেন, ওসমান সাহেব, এটা তো ঠিক হচ্ছে না। ওসমান সাহেব তখন হিমাদ্রিকে মসজিদে ঘুরে দেখাচ্ছিলেন। আচমকা পরিচিত কণ্ঠস্বর শুনে ঘুরে তাকালেন। রেহমান আলীকে দেখে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আরে রেহমান ভাই যে, কি খবর আপনার? দিনকাল কেমন যাচ্ছে? তারপর, আল্লাহর মেহেরবানিতে ঠিকঠাক চলছে। তবে আপনি কিন্তু মোটেও ঠিক করেননি ওসমান ভাই। আপনার কাছ থেকে এমনটা আশা করিনি। কিসের কথা বলছেন ভাই? আমি সত্যি বুঝতে পারছি না। আমার দ্বারা কোনো ভুল হয়েছে? ভুল তো অবশ্যই হয়েছে। জামাতা নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছেন, অথচ আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন না। এটা একদম ঠিক না ভাই। এ কথা শুনে ওসমান সাহেবের মুখ মুহূর্তে থমথমে হয়ে গেল। অস্বস্তিতে কপাল ভাঁজ পড়ল। তবে পরিস্থিতি সামলাতে উত্তর দিলেন, না ভাই, আপনার বুঝতে ভুল হয়েছে। সে আমার আত্মীয়র ছেলে, এখানে বেড়াতে এসেছে। আপনি যা ভাবছেন তা নয়। আর মাহিনুরের বিয়ে এখন দেব না আমি। মেয়ে আমার পড়াশোনা করতে চায়। আমি এতদিন মেয়ের ইচ্ছাকে মূল্যায়ন করেছি, আগামীতেও করব। ওনার অকপটে জবাবে রেহমান আলী থতমত খেয়ে গেলেন। আসলে ওনারও দোষ নেই। কারণ ওসমান সাহেবের কাছে যতবারে মাহিনুরের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন ততবারে তিনি ফিরিয়ে দিয়েছেন। আর ওসমান সাহেব বাংলাদেশি, এজন্য বাংলাদেশি জামাতা নেওয়ার ইচ্ছে কথা জানিয়েছেন। তাই ছেলেটাকে ভেবেছেন এটাই হয়তো মাহিনুরের স্বামী। তবে ছেলেটা দেখতে বেশ, জামাতা হলেও সমস্যা নেই। তিনি হাসতে হাসতে পুনরায় বললেন, ওহ, আপনি তো একবার বলেছেন বাংলাদেশি জামাতা নেবেন, তাই ভেবেছি এটাই হয়তো। তবে এই ছেলেও যদি মাহিনুরের জামাই হয় তাহলেও কিন্তু মন্দ হতো না, বরং দুজনকে বেশ মানাবে। আমার কথা ভেবে দেখবেন ওসমান ভাই। কথাখানা বলে ভদ্রলোক নিজে হো হো করে হেসে উঠলেন, যেন কথা বলার পর হাসা বাধ্যতামূলক। কিন্তু স্বল্প পরিচিত এক অতিথির সামনে এমন অসংলগ্ন কথাবার্তা পছন্দ হলো না ওসমান সাহেবের। মেয়ে নিয়ে এসব কথা শুনতেও ইচ্ছুক না।
উনি এবার সরাসরি তাকালেন হিমাদ্রির প্রতিক্রিয়া দেখার জন্য, কিন্তু হিমাদ্রি নির্বিকার, যেন সে কিছুই শোনেনি। একদম শান্ত, মুখ অটল হয়ে দাঁড়িয়ে আছে। রেহমান আলীর কথায় উনি হিমাদ্রির দিকে ভালো করে তাকালেন, বোঝার চেষ্টা করলেন কেন হঠাৎ করে রেহমান এমন কথা বললেন। ছেলেটার গায়ের রং ফর্সা, সামরিক বাহিনীর সদস্যদের মতো বেশ লম্বা চওড়া, প্রশস্ত কাঁধ ও বুক, মুখ জুড়ে অদ্ভুত দৃঢ়তা, চোখ দুটো বেশ তীক্ষ্ণ, জোড়া ভ্রু। নেশা ভান করে নাকি দেখে অবশ্যই মনে হচ্ছে না, করলে করুক, দুদিনের অতিথি নিয়ে তাকে এত ভাবার সময় নেই। ভালোভাবে থাকলে রাখবে, নয়তো বিদায় করতে সময় লাগবে না। বলা বাহুল্য, মাহিনুর ওনার একমাত্র মেয়ে, কলিজার টুকরো ওনার। পুরো টল্লাটে মাহিনুরের মতো ভদ্র শান্ত মেয়ে একটাও নেই। আর একটা কথা উনি বুক উঁচিয়ে গর্ব করে বলতে পারবেন, আর সেই মেয়েকে তো আর যার তার হাতে তুলে দেওয়া যায় না, যার তার সঙ্গে জুটি বাঁধার কথা ভাবতেও পারে না। মেয়ে ওনাকে নিজেই বলেছেন যে সে কখনো হারাম সম্পর্কে জড়াবে না, বাবা মায়ের অসম্মান হয় এমন কাজ করবে না। শুধু আবদার তাকে যেন অনার্স অব্দি পড়তে দেওয়া হয়, অনার্সের পর যেন বিয়ে শাদির পর কথা ওঠানো হয়। এর মধ্যে যদি কখনো কাউকে ভালো লেগে যায় তবে সবার আগে ওনাকেই জানাবেন। উনি না হয় ভালো মন্দ বুঝে সিদ্ধান্ত নেবে। যেখানে মেয়ের প্রতি ওনার অগাধ বিশ্বাস, সেখানে বাইরের কারোর কথায় এসব কিছু ভাবতে চান না। মনে মনে উনি রেহমান আলীর ওপর খুব অসন্তুষ্ট হলেন, তবে মুখে কিছু বললেন না। স্বল্প কথায় বিদায় নিয়ে হিমাদ্রিকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। তারপর খাওয়া দাওয়া পর্ব সেরে অতিথিশালায় এলো ওনারা। মাহিনুর আর নুরাইদ এখনো ভেতরে আছে, এই কথাও জেনেছে সে, তাই সরাসরি দরজা মুখো দাঁড়ালো না, ধীরে ধীরে সামনে হাঁটতে লাগলো। এই সময়টুকুতে বুঝে গেছে ওসমান সাহেব যথেষ্ট ধার্মিক একজন মানুষ। সহধর্মিণী আর মেয়ে সেভাবে তৈরি করেছেন, আর ওনাদের সম্মান জানাতে সেও মাহিনুরের মুখোমুখি হলো না। ছেলেটার কাছে ওসমান সাহেবের খুশি হলেন। অতিথিশালার দরজা নক করে খুলতে বললেন। বাবার কণ্ঠ শুনে নুরাই দরজা খুলে দিল। মাহিনুর চুপ করে বিছানার এক কোণে বসেছিল। এখানে জায়নামাজও আছে, তাই দুই ভাই বোন নামাজ পড়েছে। পুরো রুম সুন্দর করে সাজানো গোছানো। উনি ইশারা করলে ওরা বেরিয়ে এলো। মাহিনুরের বলল নুরাইদকে নিয়ে বাড়ি চলে যেতে, তাদের মা খাবার নিয়ে টেবিলে বসে আছে। এ কথা শুনে দুই ভাই বোন নিশ্চুপ সরে গল্প করতে করতে হাঁটা ধরল। বাড়ির গেট অব্দি গিয়ে দুজনে দৌড়াতে শুরু করলো। ছেলেমেয়ের কাণ্ডে হাসলেন ওসমান সাহেব। এরা পারেও বটে। উনি হিমাদ্রিকে ডেকে নিয়ে অতিথিশালায় প্রবেশ করলেন। এখানে কোথাও কি আছে দেখিয়ে বুঝিয়ে দিলেন, তারপর তাকে রেস্ট করতে বলে বেরিয়ে গেলেন। হিমাদ্রি দরজা বন্ধ করে পুরো রুম চোখ বোলালো। নাকে এসে ধাক্কা খেলো মিষ্টি একটা সুগন্ধ, ল্যাভেন্ডার ফুলের ঘ্রাণের মতো। রুমে আহামরি আসবাবপত্র নেই, এছাড়াও আছে একটা খাট, আলমারি, চেয়ার, টেবিল, এক সেট সোফা। জানালায় ঝুলছে সাদা পর্দা। হিমাদ্রি এগিয়ে এসে জানালার পর্দা সরাতে নজরে পড়ল দূরের আলবোস পাহাড় কেমন সিনা উঁচু করে গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। সে সরে এসে বিছানায় বসলো। বিছানায় হালকা ল্যাভেন্ডার কালারের বেডশিট পেঁচানো, তার ওপর ছোট ছোট সাদা ডেইজি ফুল আঁকা, রুচিসম্মত বলা চলে। রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুম, তার ডান দিকে ছোট্ট একটি রান্নাঘর। রান্নাঘর থেকে সিরামিকের জিনিসপত্র, গ্যাসের চুলাও রয়েছে। হিমাদ্রি পুরো রুমের নজর জারি করে গোসল সেরে এলো। মাথা মুছতে মুছতে কফি বানালো, তারপর কফির মগ নিয়ে বেডের ওপর বসলো। ল্যাপটপ অন করে কাজে মন দিল। হঠাৎ ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে হঠাৎ তার ঠোঁটে হাসি ফুটলো। মুনতাসির কয়েকটি ছবি পাঠিয়েছে, মেসেজ করেছে, ওহ বন্ধু, আর আসিব না গ্রামে ঘুরিতে, গুয়ামারা গ্রামে আসা পড়েছি আমি বিপাকে, আর আসিব না গ্রামে ঘুরিতে। কথা কানে যাচ্ছে না, আজ নাচ থামালে কপালে বহু দুঃখ আছে। নাচ উঠে দাঁড়াতে বলছি, আমি যতদিন বেঁচে আছি ততদিন মুখ বুজে আমার আদেশ পালন করতে হবে, করতে বাধ্য তুই। শামীম কথাখানা বলে সপাত করে বেল্টের বাড়ি বসালো বকুলের পিঠে। বকুল হঠাৎ কাটা মুরগির মতো চটপট করতে লাগলো। বর্ষা পিঠে রক্ত জমাট বেঁধেছে। এখন রাত প্রায় 1টা। পাশের রুমে মেয়েটা ঘুমিয়ে আছে। তার কান্নার আওয়াজে যদি উঠে যায়, তাই সে নীরবে কাঁদতে লাগলো। চোখের ফানিতে পথ দেখতে পাচ্ছে না। শরীর মারের ব্যথায় জর্জরিত, নাক দিয়ে রক্ত পড়েছে। কপালের এক পাশ ফুলে কালশিটে হয়ে গেছে। গায়ের বেল দিয়ে মারার দাগ। বকুলের কাঁদতে দেখে শামীম চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো। তারপর সজোরে চড় মেরে হিসিয়ে বলল, বাইরে কেন গিয়েছিলি? পুরনো নাগরকে দেখতে? আমাকে কি মন ভরে না? এখানে তো ভালোবাসা কি আছে ওই ফকিন্নির বাচ্চার মধ্যে, যা আমার মধ্যে নেই? তোকে বলেছিলাম না তুই বাড়ির বাইরে এক পা বাড়াবি না? কেন শুনলি না আমার কথা? ভয় লাগবে না? আজ তোকে মেরে ফেলবোই আমি।
এই কথা বলে বকুলের গলা চেপে ধরলো। বকুল গলা থেকে হাত সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হলো। পুরুষালী দেহের কাছে তার দুর্বল দেহের শক্তি বড়ই তুচ্ছ। চোখ দিয়ে গড়গড়িয়ে পানি গড়াতে লাগলো। শামীম তাকে টেনে হিঁচড়ে দাঁড়িয়ে করিয়ে পুনরায় নাচতে বলল। বকুল বহু কষ্টে পা জোড়া ফেললো। সঙ্গে সঙ্গে রুম ঝুম করে ঘুঙুর বেজে উঠল। তার দুই পায়ের ঘুঙুর বাঁধা। একটা সময় নাচতে খুব ভালোবাসতো, নাচের প্রতিটা মুহূর্তের মধ্যে সুখ খুঁজে পেত। ঘুঙুরের শব্দে ছিল অন্যরকম একটা টান। স্বপ্ন দেখতো নাচ দিয়ে কিছু করবে, কিন্তু স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ধরা দিল জীবনে। তারপর ধীরে ধীরে জীবন থেকে শখ আহ্লাদ মুছে গেল। এবার পানটা গেলেই বাঁচে। গত সপ্তাহে বাংলাদেশি প্যারা কমান্ডের ৮ সদস্যের একটি টিম ইরানে পৌঁছেছে। আলবোজ পাহাড়ের গহীন অরণ্যে অস্থায়ী ক্যাম্প গড়েছে। তাদের ক্যাম্পটি দেখলে মনে হবে প্রকৃতির একটি অংশ। চারপাশে ঘন ফাইন অকার জর্জর দিনের বেলাতে অন্ধকার হয়ে থাকে। ৮ সদস্যের জন্য ৮টি বিশেষ রঙের তাঁবু বসানো হয়েছে, যেগুলো এক নজরে শনাক্ত করাও সম্ভব না। আর তাদের ৮ সদস্যের ৬ জন ছেলে, বাকি ২ মেয়ে। প্রত্যেকে একটি কাজে পারদর্শী। যেমন তাদের দলনেতা আয়মান চৌধুরী, তার কাজ রণকৌশল, সিদ্ধান্ত গ্রহণ এবং শৃঙ্খলা বজায় রেখে পুনরায় অভিযান চালিয়ে যাওয়া। স্কাউটের দায়িত্বে জাওয়াদ খান, তার কাজ দলের আগে গিয়ে পথ দেখানো। যদি সামনে কোনো শত্রু বা বিপদ থাকে সেটা খুঁজে বের করা। শার্পশুটারের দায়িত্বে আছেন আরিয়ান শাহ, তার কাজ স্নাইপার রাইফেল দিয়ে দূরে পাহারা দেওয়া, পরিস্থিতি বুঝে দূর থেকে শত্রুকে লক্ষ্য করে গুলি চালানো। ডেমোলিশন বিশেষজ্ঞের দায়িত্বে রয়েছেন ইস্তিহাক রিয়াদ, তার কাজ পথে বাধা থাকলে বিস্ফোরক ব্যবহার করে পথ পরিষ্কার করা। রেডিও অপারেটরের দায়িত্ব আছে তানভীর আহসান, তার কাজ বেতারের যন্ত্রের পাশে থাকা, বাহিরের হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং টিমের সবার সংকেত আদান প্রদান করা। মেডিকেলের দায়িত্বে সাকিব মাহমুদ, তার কাজ টিমের কেউ আহত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা এবং টিমের সবার শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখা। সার্ভাইভাল বিশেষজ্ঞের দায়িত্বে আছে ফারহান নওরিন, তার কাজ এই অরণ্যের খাবার বা বিশুদ্ধ পানি খোঁজা, দিক নির্ণয় করা এবং প্রতিকূল পরিবেশে টিমের সদস্যদের বেঁচে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা। ডিজিটাল বিশেষজ্ঞদের দায়িত্বে রয়েছে নুসরাত জাহান, তার কাজ শত্রুর কোনো ইলেকট্রিক ডিভাইস বা নেটওয়ার্ক থাকলে তা হ্যাক করে তথ্য চুরি করা বা শত্রু যোগাযোগ ব্যবস্থা অকেজো করে দেওয়া। ৮ জন এসে গহীন অরণ্যের ক্যাম্পের চারপাশে কৌশলভাবে প্রতিরক্ষা বলয় তৈরি করেছে, যাতে শত্রুর উপস্থিতি সহজে টের পায়। ৮ জনের যথেষ্ট দ্রুত আর চতুর। এই অবধি তারা বেশ কয়েকটি মিশনও সফল হয়েছে। অন্যদের সঙ্গে গেলে কেন জানি ঝগড়া লেগে যায়, মনোমালিন্য হয়, আর আয়মান মতো করে বাকিরা টিমের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে পারে না। এই জন্য আয়মান স্যারকে তাদের ভীষণ পছন্দ। উনি ভীষণ মিশুক। এখানে আসার আজকে তাদের ৩য় দিন। আলবুস পাহাড়ের চূড়ায় পাইন গাছের পাক গলিতে আসছে দিনের আলো। ক্যাম্পের ভেতরটা একদম শান্ত, কথার শব্দ নেই, অথচ সবাই সজাগ। ৮টি তাঁবুর মধ্যে কমান্ডো সেন্টার তৈরি করেছে তারা। সেখানে তাদের প্রতিটি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এই মুহূর্তে নুসরাত বসে আছে কমান্ডো সেন্টারের মধ্যে, তীক্ষ্ণ দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে কিছু টাইপিং করছে। তার পাশে বসে রেডিও ফ্রিকোয়েন্সি সেট করেছিলেন তানভীর। নুসরাতকে এভাবে ভ্রু কুঁচকে সিরিয়াস মুডে কাজ করতে দেখে মুখ বাঁকালো সে। কালকে কুড়িয়ে আনা আখরোট চিবোতে চিবোতে নিচু সুরে বলল, কিছু পেলে নাকি নুসরাত? এভাবে রেগে তাকিয়ে আছো কেন? এত ভ্রু কুঁচকালে ভ্রু উঠে যাবে তো। অবশ্যই সুন্দরী নারীদের ভ্রু কুঁচকালে দেখতে ভালোই লাগে। তানভীরের কথা সে রাখলো না, তবে দৃষ্টি না সরিয়ে বলল, ইরানি নেটওয়ার্কের একটা লুপহোল পাচ্ছি। এনক্রিপশন বেশ জটিল, তবে দেখে মনে হচ্ছে আমাদের কোড দিয়ে ভাঙা সম্ভব হবে। এর জন্য আমাকে মেন সার্ভারের কাছাকাছি যেতে হবে। এখানকার নেটওয়ার্ক খুব ডাউন। এত রিস্ক নেওয়া কি ঠিক হবে? আর কোনো ওয়ে নেই। উহুম। তখন বিরক্ত মুখে তাঁবুতে প্রবেশ করলেন জাওয়াদ। নুসরাতের পাশে থাকা বোতলের পানি ঢক ঢক করে খেয়ে ধপ করে বসে পড়লেন। তার মেজাজ চড়ে আছে। কিছুক্ষণ আগে ছোট কাজ সারতে গেলে অমনি কোথা থেকে একটা সাপের বাচ্চা এসে ভয় পাইয়ে দিয়েছে, আর আবার সাপের ফোবিয়া। ভাগ্যিস মেন পয়েন্টে কামড় দেয়নি, দিলে এই লজ্জার কথা কিভাবে জানাতো সে। যাক, আবার প্রমাণ হলো গরিবের আল্লাহ আছে। যে ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীর আর নুসরাতের দিকে। তাঁবুতে ঢুকতে ঢুকতে শুনছে নুসরাতের কথা, তাই বলল, পাহাড়ের ডাল বেয়ে যে পথটা আছে ওই দিকে যাওয়ার কথা ভুলেও ভেবো না। ওপাশ দিয়ে অনেকে যাতায়াত করে। আমি ফারহার সাথে জঙ্গলে ঘুরে বিকল্প একটা পথ খুঁজে বের করেছি, তবে সেটা বেশ খাড়া। ফারহা তখন সেখানে উপস্থিত ছিল, ব্যাকপ্যাক গোছাচ্ছিল। তার কথা হচ্ছে দেখে ঘুরে তাকালো, নরম সুরে বলল,
পথটা খাড়া হলেও কিন্তু নিরাপদ। আমি লতাপাতা দিয়ে এমনভাবে ঢেকে রেখেছি, ওপর থেকে ড্রোন দিয়ে শনাক্ত করা যাবে না। আর হ্যাঁ, আমি ঝর্ণার পানি ফিল্টার করে নিয়েছি। সবার জন্য খাবার আর পানি যথেষ্ট পরিমাণের মজুদ আছে। কেউ আবার কম করে পানি খেও না, শরীর কিন্তু ফিট রাখতে হবে। তখন জাওয়াদ আশেপাশে তানবীরকে ইশারা করে জানতে চাইল হঠাৎ আয়মান কোথায়। তখনই সেখানে আয়মান এসে দাঁড়ালো। যারা শুয়ে বসেছিল সবাই সম্মান প্রদর্শন করতে তারা উঠে দাঁড়ালো। আয়মান সবার দিকে একবার তাকিয়ে পকেট থেকে অনেকগুলো জলপাই বের করে দিল। বলল, ঝর্ণার দিকে গিয়েছিলাম, ফেরার পথে দেখি বড়সড় জলপাই গাছ, ঢাল ভেঙে পকেট ভর্তি করে নিয়ে এলাম। এই কথা বলে জলপাই ওদের দিকে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তখন নুসরাত ডেকে উঠল। আয়মান ঘুরে তাকাতে বলল, ওনার নাম মোহাম্মদ উসমান, দীর্ঘ 27 বছর ধরে ঘোড়ার ব্যবসা করেন। গুলিস্তানের সবচেয়ে বড় খামারটা ওনারই। এক ছেলে ও মেয়ে। মেয়েটা গুলিস্তানের বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী, আর ছেলে ক্লাস 7-এ পড়ে। সহধর্মিণী আর 2 ছেলে মেয়ে নিয়ে ওনার পরিবার। ওনার বাম হাত হলেন ওনার শালা ইমাদ গোস্তামির, আর ডান হাত নুসরাত থেকে গেলেন। তার দিকে তাকিয়ে কথা শুনছিল। তাকে হঠাৎ থেমে যেতে দেখে আয়মান চোখ তুলে তাকালো, জোড়া ভ্রু কুঁচকে নিল। হাতে থাকা একটা জলপাইয়ের মৃদুভাবে টোকা দিয়ে জিজ্ঞেস করলো, ডান হাত? ওনার মেয়ে মাহিনুর সিদ্দিকী। ওহ স্যার, আপনি কি এখনই চলে যাবেন? ঘোড়ার ব্যবসা শিখতে এসেছি, কাজে গাফলতি করলে চলবে না।